নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোটের এলডিসি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। তো ইতিমধ্যেই তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ক্লাস নিয়ে আসার জন্য, তো তাই তোমাদের জিকের ক্লাস নিয়ে চলে এলাম আজকে সেট 1। তো বাছাই করা সেরা জিকে তোমাদের সিলেবাস অনুযায়ী এই প্রশ্নগুলো করা হচ্ছে সেট। অবশ্যই প্রত্যেকে এক্সামের জন্য হেল্পফুল হবে এখান থেকে। চলো আজকে ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখব। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? চারটে অপশনস রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে চারটে অপশনসের মধ্যে? মহাত্মা গান্ধী তার ডান্ডি অভিযান শুরু করেছিলেন 1930 সালে। অপশন বি হবে সঠিক উত্তর। এখানে আমরা এক্সপ্লেনেশনের সাহায্যে দেখে নেব। দেখো, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কবে আসেন, এটা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে। 1915 সালে। মহাত্মা গান্ধীর চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়? 1917 সালে, বিহারের চম্পারণ জেলায়। মহাত্মা গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলন কত সালে হয়? 1920 সালে। মহাত্মা গান্ধী 1924 সালে জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে সভাপতি নির্বাচিত হন। মহাত্মা গান্ধী ভারত ছাড়া আন্দোলনের ডাক দেন 1942 সালে। তাহলে গান্ধীজি সম্পর্কে বেশ কিছু পয়েন্ট, যেগুলো তার সত্যাগ্রহ আন্দোলন বা কখন ভারতে ফিরে আসেন ইত্যাদি সম্পূর্ণ তথ্য আমরা এই স্লাইডের মাধ্যমে দেখে নিলাম। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। মোহাম্মদ বিন তুগলক তাঁর রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? দেবগিরি, কনৌজ, তাঞ্জোর, পাটলিপুত্র। সঠিক উত্তরটা হবে অপশন এ, দেবগিরি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমরা ডিটেলসে দেখবো। এখানে দেখো, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে ভারতের দাক্ষিণাত্যের দৌলতাবাদ, যেটা দেবগিরি নামে পরিচিত, সেইখানে স্থানান্তরিত করেন। মোহাম্মদ বিন তুগলক 1327 সালে দৌলতাবাদকে তার দ্বিতীয় রাজধানী করেছিলেন। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়, কারণ তার যে সমস্ত ঔদ্ধত্যমূলক কর্মকাণ্ড তিনি করতেন তার জন্য তাকে বলা হয়। তিনি দিওয়ান ই কোহি নামে পরিচিত কৃষির একটি নতুন বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। কৃষকদের কৃষি ঋণ তাকাভি প্রদান করেছিলেন তিনি। এবং বিখ্যাত পরিব্রাজক মরক্কোর আইনবিদ ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের দরবারে এসেছিলেন। অর্থাৎ তোমাকে জিজ্ঞেস করতে পারে মোহাম্মদ বিন তুগলক এর সময় কোন পরিব্রাজক এসেছিলেন বা ইবন বতুতা কার সময় এসেছিলেন, এইভাবে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে করে করতে পারে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, আরাবল্লীর উচ্চতম শৃঙ্গের নাম কি? আরাবল্লীর উচ্চতম শৃঙ্গের নাম চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, গুরু শিখর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে বেশ কিছু উচ্চতম শৃঙ্গ আমরা দেখে নেব। দেখো, পূর্বঘাট পর্বতমালার উচ্চতম বা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আচ্ছা, আনাইমুদি হচ্ছে কেরালার সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকুকু। এর উচ্চতাটা অনেক সময় জিজ্ঞেস করে 3636 মিটার। আর গুরু শিখরের উচ্চতা আরাবল্লী পর্বতের 1722 মিটার। এটাও প্রত্যেকে লিখে নাও, ডিরেক্টলি অনেক সময় কোশ্চেন করে দেয়। চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন, মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা, মহানদী, তুঙ্গভদ্রা নাকি কংসাবতী? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটা হবে অপশন এ, সুবর্ণরেখা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের বাঁকুড়া কোর্টে বিগত বছরের প্রশ্নপত্র দেখলেই আমরা বুঝতে পারবো যে প্রশ্নপত্রের মান কিরকম ছিল, এবং সেই অনুযায়ী তোমাদের সিলেবাস যেভাবে দেওয়া হয়েছে সেই অনুযায়ী জিকের প্রশ্নপত্রগুলো আমরা নিয়ে আসছি এই ক্লাসের মাধ্যমে। এখানে এক্সপ্লেনেশনের সাহায্যে আমরা দেখে নেব। দেখো, ভারতের প্রথম অ্যালুমিনা শোধনাগার হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মুড়ি ওয়ার্কস 1948 সালে প্রাক্তন ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি থেকে 65 কিলোমিটার হয়ে সুবর্ণরেখা নদীর তীরে ছোট মুড়ি শহরের কাছে অবস্থিত। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা বাঁকুড়া কোর্ট এবং উত্তর দিনাজপুর জেলা আদালতের বিভিন্ন যে পরীক্ষাগুলো হচ্ছে, যেরকম এলডিসি গ্রুপ ডি পরীক্ষা, তাকে টার্গেট করেছো, তাদের জন্য নিয়ে আসা হয়েছে কমপ্লিট সাজেশন ভিত্তিক ম্যাটেরিয়াল নোটস। তো যারা এখনো পর্যন্ত চাইছো যে আমরা প্রিপারেশনে সেই মুহূর্তে নেই, একটা সঠিক প্রিপারেশন সঠিক নোটস আমরা পেতে চাই জিস টাকারে, তাহলে বলবো তোমাদেরকে অবশ্যই আমাদের এই নোটসটি রিসেন্ট লঞ্চ হয়েছে, তো এটা সংগ্রহ করে নাও। বাঁকুড়া কোর্ট পরীক্ষা প্রস্তুতির জন্য এবং উত্তর দিনাজপুর যে কোর্টের পরীক্ষা হবে তোমাদের, তার এক্সাম ডেটও দিয়ে দিয়েছে, তার জন্য এই ম্যাটেরিয়ালটি সেরা হতে চলেছে। এখানে কি কি রয়েছে তোমরা দেখে নাও একটু। একদম সিলেবাস অনুযায়ী বাঁকুড়া কোর্টে বাংলা ব্যাকরণ, ইংলিশ ভোক্যাব এবং ব্যাকরণ বা গ্রামার, অ্যারিথমেটিক এবং তোমাদের জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি সমস্ত বিষয় একসাথে কম্পাইল আকারে এখানে পেয়ে যাবে এই ম্যাটেরিয়ালের মধ্যে। তো এই মুহূর্তে 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারা নিতে আগ্রহী রয়েছে তারাই একমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কারণ আলতু ফালতু হোয়াটসঅ্যাপ করে তো লাভ নেই। সো একজন স্টুডেন্ট মানে সিরিয়াস হতে হবে, এবং চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ মানে তোমাকে সিরিয়াস হতেই হবে ভাই, আদারওয়াইজ সময় কখন পেরিয়ে যাবে তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপ করো ক্লাসটি দেখার পরে, এবং পেমেন্ট করে স্ক্রিনশট প্রদান করলে হোয়াটসঅ্যাপে সাথে সাথে তুমি ম্যাটেরিয়ালটি পাবে। ওকে, তো হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলস এখানে তোমাকে দেওয়া হবে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই।
টর কিসের একক? গতি, চাপ, কার্য, বল। চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, চাপের একক হচ্ছে টর। আচ্ছা, জুল হচ্ছে কাজের এসআই একক, নিউটন এসআই একক কার? বলের। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? যারা এতদিন ধরে আমার জিকে ক্লাস দেখছো তারা বুঝে গিয়েছো এবং তারা কম বেশি পারবে। সঠিক উত্তর অপশন সি, আশাপূর্ণা দেবী। দেখো, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি লিখেছিলেন ভারতীয় বাঙালি লেখিকা আশাপূর্ণা দেবী। এই উপন্যাসের জন্য তিনি 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা ভারতের, এবং অরণ্যের অধিকার উপন্যাসটি মহাশ্বেতা দেবীর লেখা, এটাও পরীক্ষাতে আসে। তাহলে এইখান থেকে তুমি কি শিখলে? আশাপূর্ণা দেবী কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পান? 1976-এ। কিসের জন্য পান বা কোন উপন্যাসের জন্য পান? প্রথম প্রতিশ্রুতি। প্রথম ভারতীয় বাঙালি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন মহিলা হিসেবে তিনি হচ্ছেন আশাপূর্ণা দেবী। অরণ্যের অধিকার উপন্যাসটি কার লেখা? মহাশ্বেতা দেবীর, অনেকবার পরীক্ষাতে এসেছে। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম হচ্ছে অপশন বি, ওনাম ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের বিগত বছরের প্রশ্ন হুবহু বাঁকুড়া কোর্টের গ্রুপ ডি এক্সামে এসছে। নেক্সট আমরা দেখে নেবো এখানে ভারতের বিভিন্ন রাজ্যের ফসল কাটার উৎসবগুলো, যেরকম পাঞ্জাবে লোহরি, উড়িষ্যাতে নোয়াখাই, পশ্চিমবঙ্গে নবান্ন, কেরালায় ওনাম, তামিলনাড়ুতে পোঙ্গাল, আচ্ছা মহারাষ্ট্রে, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে গুড়ি পাওড়া, বৈশাখী হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানাতে। নেক্সট কোয়েশ্চেন, প্রথম ভারতীয় সিনেমা চলচ্চিত্র হলো নিম্নের কোনটি? প্রথম ভারতীয় সিনেমা চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লাসটি কেমন লাগছে প্রত্যেকে একবার কমেন্টে জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সমস্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে প্রত্যেকে, ঠিক আছে? চলো নেক্সট পরবর্তী আমরা ডিটেলসে দেখে নেব। দাদা সাহেব ফালকে পরিচালিত রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্ম। 1913 সালে মুম্বাইয়ে মুক্তি পাওয়া এই নির্বাক চলচ্চিত্রটি বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভার পরিচয় দেয়। দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়, এটাও পরীক্ষাতে অনেক সময় আসে। আর প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলম আরা, এটাও পরীক্ষাতে তোমাকে জিজ্ঞেস করতে পারে। নেক্সট কোয়েশ্চেন, ভারতবর্ষের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? এটাও বিগত বছর এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, আর্যভট্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রাচীন ভারতের বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের নাম অনুসারে এই উপগ্রহের নাম রাখা হয়েছিল আর্যভট্ট। 1975 সালের 19 এপ্রিল তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় কসমোস 3 লঞ্চ ভেহিকেলের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়। বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1, এটা সোভিয়েত ইউনিয়ন উৎক্ষেপণ করেছিল 1957 সালের 4 অক্টোবর। নেক্সট কোয়েশ্চেন, প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়? প্রথমে আমরা দেখলাম যে ইতিহাসের প্রশ্নটায়, সেখানে 1915 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন, এবং কোন দিন ফিরে আসেন? 9 জানুয়ারি। তো এই দিনটিকেই আমরা স্মরণীয় করে রাখার জন্য প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে আমরা পালন করে থাকি প্রতি বছর 9 জানুয়ারি। গুরুত্বপূর্ণ দিবসগুলো নিয়ে প্রশ্ন অবশ্যই আসে এবং হয়েছেও প্রশ্ন বিগত বছরে, তাই প্রত্যেকে ডিটেলসে দেখে নাও। 9 জানুয়ারি আমরা প্রবাসী ভারতীয় দিবস পালন করি, 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবস, 26 জানুয়ারি আন্তর্জাতিক শুল্ক দিবস, 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 3 মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস, 8 মার্চ বিশ্ব নারী দিবস, 7 এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। চলো নেক্সট কোয়েশ্চেন, রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্টের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে? মোস্ট ইম্পর্টেন্ট, এবং ভিভিআই করবে প্রত্যেকে। ইন্ডিয়ান পলিটি থেকে কোয়েশ্চেন, জিকের এই ধরনের প্রশ্নগুলো বেশি করে রিপিট হয়। সঠিক উত্তর হবে অপশন বি, 61 নম্বর আর্টিকেলে ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা হয়েছে। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হলো, চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে 65 ইয়ার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কেউ কেউ 62 বছর বলছো, তো 62 বছর হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স। আমি তোমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেবো, ক্লাস নিয়ে আসবো, কারণ সেইখান থেকে হয়তো প্রশ্ন দিতে পারে, কারণ তোমাদের যেহেতু বাঁকুড়া রিলেটেড পরীক্ষা, কোর্ট রিলেটেড পরীক্ষা, তো এবং বাঁকুড়া জেলা সম্পর্কে একটা ডিটেলস আমি ভিডিও নিয়ে আসবো, যাতে কোনো প্রশ্ন বাদ না যায় তোমাদের, ঠিক আছে? তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করতে হবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে হবে তোমাকে। অবশ্যই হোয়াটসঅ্যাপে এখানে মেসেজ করলে তুমি যে নোটসটি বললাম সেটা পেয়ে যাবে। তো 62 বছর বয়স হচ্ছে হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স, আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 65 বছর। চলো এখানে ডিটেলস আমি দিয়েওছি, দেখো ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1950 সালের 26 জানুয়ারি। ভারতীয় সুপ্রিম কোর্ট দিল্লিতে অবস্থিত। সুপ্রিম কোর্টের মোট বিচারকের সংখ্যা 34, একজন হচ্ছে চিফ জাস্টিস প্লাস 33 আদার্স জাস্টিস। সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের প্রয়াস হচ্ছে 65 ইয়ার। নেক্সট পরবর্তী কোশ্চেন, প্রাচীনতম গণনা যন্ত্র হলো নিম্নের কোনটি? খুব ভালো প্রশ্ন, এবং কম্পিউটার থেকেও কোশ্চেন আসে, এবং কম্পিউটার থেকে বিগত বছরে বাঁকুড়া কোর্টে গ্রুপ ডিতে প্রায় 3 থেকে 4টি প্রশ্ন এসেছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের অ্যাবাকাস ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি।
নেক্সট ডিটেলসে আমরা দেখে নেব। দেখো অ্যাবাকাস 1602 সালে চায়না প্রথম যান্ত্রিক গণনার যন্ত্র তৈরি করেন। নেপিয়ার বোনস 1617 সালে জন নেপিয়ার হোল্ডিং নাম্বার ফ্রম 0 to 1 অনলি, ঠিক আছে। পাস্কাল আইন 1642 সালে প্রথম যান্ত্রিক যোগ করার যন্ত্র আবিষ্কার করেন। এনিয়াক 14 ফেব্রুয়ারি 1946 এ বিশ্বের সাধারণ উদ্দেশ্যে ইলেকট্রনিক কম্পিউটার বিশ্বের সাথে পরিচিত হয় এবং ভারতের প্রথম কম্পিউটার হচ্ছে সিদ্ধার্থ। তোমরা এই পয়েন্টটা বেশি করে মনে রাখবে। আর আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে অ্যালান টিউরিং। আধুনিক কম্পিউটার বলেছি আমি, হ্যাঁ, কম্পিউটারের জনক বলিনি কিন্তু। কম্পিউটারের জনক হলো বলতে চার্লস ব্যাবাজ। ওকে, ওটা পরীক্ষাতে এসেছিল। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। অস্কার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় পুরুষ হলেন নিম্নের কোন ব্যক্তি? অস্কার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় ব্যক্তি হলেন সত্যজিৎ রায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অস্কার জয়ী প্রথম ভারতীয় ভানু আথাইয়া, মহিলা। এখানে পুরুষ যেহেতু বলেছে সত্যজিৎ রায়, দ্যাটস ওয়াই। প্রথম ভারতীয় পুরুষ নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারতীয় পুরুষ জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন জি শঙ্কর কুরুপ। নেক্সট, ত্রিপুরার রাজধানী হলো নিম্নের কোনটি? চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ আগরতলা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দিসপুর হচ্ছে আসামের, মণিপুরের ইম্ফল, আইজল হচ্ছে মিজোরামের। এখানে প্রত্যেকে দেখবে, দেখো ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি, ত্রিপুরার রাজধানী আগরতলা। আইজল হলো মিজোরামের রাজধানী, মিজোরামের মুখ্যমন্ত্রী লালডোহমা। আচ্ছা, কাম্ভাপতি হরিবাবু হলেন মিজোরামের রাজ্যপাল। চলো নেক্সট কোয়েশ্চেন। 2024 সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক হান কাং কোন দেশের বাসিন্দা? মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকে ভিভিআই করবে, প্রত্যেকে ভিভিআই করবে। নোবেল পুরস্কার থেকে কোয়েশ্চেন মানে ভিভিআই করতে হবে। সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক কে? হান কাং, এশিয়ার প্রথম মহিলা। সঠিক উত্তর হবে অপশন সি, তাই তো, সাউথ কোরিয়ার লেডি, সাউথ কোরিয়ার লরেট, দক্ষিণ কোরিয়ার ইনি ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে 2024-এ। কিসের জন্য পেয়েছেন? ফর হার ইন্টেন্স পোয়েটিক প্রোজ দ্যাট কনফ্রন্টস হিস্টোরিক্যাল ট্রমাস এন্ড এক্সপোজ দ্য ফ্রেজাইলিটি অফ হিউম্যান লাইফ। 2023 সালে পেয়েছিলেন জন ফোসে তার সাহিত্য কিসের জন্য? জন ফসে দেওয়া হয়েছে তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য, যা অকথ্যকে কণ্ঠ দেয়। বাংলায় আমি ট্রান্সলেট করেছি। নেক্সট, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রান্স। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউনেস্কোর ফুল ফর্ম অনেক সময় জিজ্ঞেস করে, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কোর মোটো হচ্ছে বিল্ডিং পিস ইন দ্য মাইন্ডস অফ মেন অ্যান্ড উমেন। কালার কোড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু, এস্টাবলিশ 1945 সালে। তোমরা আমাদের যে ম্যাটেরিয়ালটা দেখলে না, ওইখানে জিকে এবং স্ট্যাটিক জিকে কমপ্লিট সাজেশন ভিত্তিক সমস্ত পাবে। বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, ইংলিশ ভোক্যাব, স্ট্যাটিক জিকে তো বললামই, তোমাদের অ্যারিথমেটিকের কমপ্লিট সাজেশন নোট সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা, চাপ নেই। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তরটা হবে 1665 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা ডিটেলসে বিভিন্ন সন্ধিগুলো দেখে নেব ইতিহাসের। দেখো 1665 সালে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধি স্বাক্ষরিত করেন মারাঠা শাসক শিবাজী এবং রাজপুত জয়সিং এর মধ্যে। আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় 1757 সালে সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে। মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয় 1769 সালে হায়দার আলী এবং ইংরেজের মধ্যে। পুরন্দরের সন্ধি আরেকটা যেটা কলকাতায় হয়েছিল মারাঠা এবং ইংরেজ 1776। সলবাইয়ের সন্ধি 1782 ইংরেজ মারাঠা। ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় 1784 সালে টিপু সুলতান এবং ইংরেজ। শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল 1792 টিপু সুলতান এবং ইংরেজ। বেসিনের সন্ধি 1820 পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলেসলির মধ্যে। নেক্সট কোশ্চেন, রোবার্টস কাপ কোন খেলার সাথে যুক্ত? রোবার্টস কাপ বলো। সঠিক উত্তর হবে অপশন বি, ফুটবল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টেনিসের সাথে যুক্ত ডেভিস কাপ, হকির সাথে আগা খান, আর ক্রিকেটের সাথে রঞ্জি ট্রফি। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন জেলায় জন্মগ্রহণ করেন? এগেন ইম্পর্টেন্ট, বাংলা সাহিত্য থেকে এই ধরনের প্রশ্নগুলো আসার চান্স বেশি রয়েছে। চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে কলকাতা থেকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। ডিটেলস আমরা দেখবো। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7ই মে 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। পিতা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, ব্রাহ্মগুরু ধর্মগুরু। মাতা হলেন সারদা সুন্দরী দেবী। পেশা কবি, ছোট গল্পকার। তার পেশা সম্পর্কে আর বলার প্রয়োজন নেই, কারণ প্রত্যেকে জানো কবিগুরু বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তিনি 8 বছর বয়সে কবিতা লিখেছিলেন। 16 বছর বয়সে ভানু সিংহ ছদ্মনামে তার প্রথম উল্লেখযোগ্য কবিতা প্রকাশিত হয়েছিল। তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরা জিকে প্রশ্নোত্তর তোমাদের বাঁকুড়া কোড এক্সামের জন্য। আশা করছি ক্লাসটি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। প্রত্যেকদিন কুইজ পার্টিসিপেশন, ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট সমস্ত কিছু পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।